করোনা ভাইরাস বাংলাদেশ থেকে শীঘ্রই বিদায় নেবে, এর জন্য ভ্যাকসিন প্রয়োজন নাও হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী এমন বক্তব্য দিলেও পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভ্যাকসিন পেতে চুক্তি, ট্রায়াল, বিনিয়োগ, যোগাযোগ সবই বাড়াচ্ছে বাংলাদেশও। গত 31শে আগস্ট স্বাস্থ্যমন্ত্রী বলছেন রাশিয়া বাংলাদেশকে G2G পদ্ধতিতে ভ্যাকসিন দেবার আহ্বান জানিয়েছেন। আহ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন পাবার প্রতিশ্রুতি রয়েছে, সেই সাথে চীনের ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দেওয়ার প্রস্তাবনা রয়েছে। ভ্যাকসিন দৌড়ে বাংলাদেশ কত দূরে এগোলো? এদিকে সময়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। 1লা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে যে বিধিনিষেধ ছিল 50% আসন খালি রাখবার, সেটিও আর থাকছে না। ফলে এই স্বাভাবিক জীবনযাত্রায় ভ্যাকসিন পাবার আগে জীবনযাত্রা স্বাভাবিক হবার পরিণতি কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহনে আমি অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমার সাথে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং আছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আজকে রাজকাহনে শিরোনাম ঠিক করেছি ভ্যাকসিন দৌড়ে কতদূর বাংলাদেশ। ভ্যাকসিনের প্রসঙ্গটিতে বিশেষভাবে আসতে চাই, তবে এই সিদ্ধান্ত এবং যেটি আজকে থেকে বাস্তবায়িত হলো, আমি সেটি নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে গণপরিবহনে 50% আসন খালি রাখবার যে বিধান, সেটি আজকে থেকে আর নেই। স্বাস্থ্যবিধি যে উপেক্ষিত আগেও হচ্ছিল, এখনো হচ্ছে। আসলে এই যে সিদ্ধান্তটি আজকে থেকে বাস্তবায়িত হলে এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখান থেকে কি বার্তা যাচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমি জিজ্ঞাসা করছিলাম যে গণপরিবহনের যে বিধিনিষেধ যতটুকু ছিল 50% আসন খালি রেখে বর্ধিত ভাড়ায় চলাচল, সেটি আজকে থেকে থাকছে না, উঠিয়ে দেওয়া হলো। এই তৎপরতাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখান থেকে কি বার্তা যাচ্ছে? এটার জন্য আপনারা বিএনপির লোকজনকে ডাকা উচিত ছিল। আপনারা কিছু লোক পান না নাকি আমি জানি না, আমাকে খুঁজে বের করেন। শুনেন, এখানে আমি মনে করি বিএনপির নির্বাচনে যাওয়া উচিত, তবে নির্বাচনে যেতে হলে তাদের যে প্রস্তুতির একটা দরকার, সেই প্রস্তুতি তাদের নাই। তারা সরকার তাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি মনে হয় আমার প্রশ্নটা শুনতে পাচ্ছেন না। আমি আসলে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইছিলাম না। আমার মনে হয় একটু অডিওটা ক্লিয়ার হোক, আমি ডাক্তার মুশতাক হোসেনের কাছ থেকে শুনে আসি। ডাক্তার মুশতাক হোসেন, আপনি যদি আমার প্রশ্নটা শুনে থাকেন, আমি জিজ্ঞাসা করছিলাম গণপরিবহনের যে বিধিনিষেধ যেটি আজকে থেকে উঠে গেল, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? করোনার মধ্যে এই সিদ্ধান্তটার মূল্যায়ন এবং এখান থেকে কি বার্তা আপনি পাচ্ছেন, মানুষ পাচ্ছে? ডাক্তার মুশতাক হোসেন। যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ছিল, যে ইয়ে করে এক যাত্রীর সাথে আরেক যাত্রীর দূরত্ব রাখা এবং বাসে দাঁড়িয়ে কোনো লোক থাকবে না, সেটি কিন্তু লঙ্ঘন করা হচ্ছিল, বিশেষ করে লোকাল বাসে। সেই অনিয়মটাকে ঠিক করা দরকার ছিল, সেটা ঠিক না করে অনিয়মটাকেই প্রশ্রয় দেওয়া হয়েছে। ভাড়া বেশি ভাড়া নেওয়ার পরও যে গাদাগাদি করে লোক নেওয়া হচ্ছিল, এখন সেই গাদাগাদি করে লোক নেওয়া নেবে, কিন্তু ভাড়াটা আগের মতোই নেবে। যাত্রীদের একটা মানে কি বলে মন্দের ভালো হিসেবে একটা সিদ্ধান্ত হয়েছে। তবে আমি মনে করি এটা অবশ্যই আমাদের জনস্বাস্থ্যের হুমকি বাড়াবে, করোনা সংক্রমণটা বাড়াবে। এবং আমি এখানে অনুরোধ করবো, আমি কয়েক জায়গায় বলেছি গণমাধ্যমে, যে একটা বিকল্প খোলা রাখতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে 60% বেশি ভাড়া দিয়ে যাত্রী হিসাবে বাসে যেতে চান, গণপরিবহনে যেতে চান, তাদের জন্য অপশন খোলা রাখতে হবে। সরকার তার বিআরটিসি বাসের মাধ্যমে এটা করতে পারে, অথবা বেসরকারি মালিকরাও যদি সম্মত হন, তাহলে এই যে এখন যেভাবে গণপরিবহন আগের নিয়মে চলছে, সে তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক দূরত্ব বজায় রেখে বিকল্প বাস সার্ভিস চালু রাখা উচিত, যেখানে যারা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান, যারা বয়স্ক মানুষ, যাদের অন্যান্য অসুবিধা আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারা যেন, এবং যারা নারী আছেন, যারা ছাত্র, তারা যেন সেই স্বাস্থ্যসম্মত উপায়ে যে গণপরিবহন চলবে সেই পরিবহন ব্যবহার করতে পারবে, সেটার ব্যবস্থা অবশ্যই রাখা উচিত। ধন্যবাদ। তার মানে তাদের জন্য বিশেষ বাস বা বিশেষ গণপরিবহন সার্ভিস চালুর পক্ষে আপনি বলছেন? মানে বিকল্প ব্যবস্থা থাকতে হবে। বিশেষ নাম দিতে পারি, নাও দিতে পারি, স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজন হলে সেখানে 60% যে ভাড়া আগের সিদ্ধান্ত ছিল সেটা হতে পারে। একজন বয়স্ক মানুষকে আমরা বঞ্চিত করতে পারি না, তিনি যদি স্বাস্থ্যসম্মত ভাবে গণপরিবহন ব্যবহার করতে চান, সেটির ব্যবস্থা থাকা দরকার।
কিন্তু এই বিকল্পটা মানে আনার ব্যবস্থাটা গ্রহণ করার মতো আমাদের সক্ষমতাটুকু আছে কিনা সেটিও নিশ্চয়ই একটা বিষয়। আমি ডাক্তার নজরুল ইসলাম আপনার কাছ থেকেও এই বিষয়টি জানতে চাই, এবং জাতীয় পরামর্শ কমিটির সাথে যেহেতু এটি করোনা মোকাবেলায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটি যখন উঠে যাচ্ছে, পরামর্শ কমিটির সাথে সিদ্ধান্ত করে এটি করা হয়েছিল কিনা, আপনারা এরকম কিছু রেকমেন্ড করেছিলেন কিনা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম? না, আমরা পরামর্শ কমিটিতে এই সম্বন্ধে কোনো আলোচনা হয় নাই বা আমরা এরকম কোনো সুপারিশ করি নাই। এটা সরকারের সিদ্ধান্ত, সরকার এটা ইয়ে করেছে আর কি, প্রজ্ঞাপন দিয়েছে। আমাদের এর মধ্যে কোনো আলোচনা বা এরকম কোনো সুপারিশ নাই। জি, ডাক্তার নজরুল ইসলাম, আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে, আপনার মূল্যায়ন কি, কতটা যথার্থ বলে মনে করছেন? এটা তো সাহেব যেটা বললেন যে অনেক মানুষ দাবি করেছে যে তাদের বাসের ভাড়া কমানো হোক ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, কিন্তু কিছু মানুষ তো আলাদা ভাবে ডিস্টেন্স মেনটেন করে যেতে চায়, তাদের জন্য ব্যবস্থা রাখা উচিত। এটা আমি এটাকে সমর্থন করি যে কিছু বাস থাকবে যেখানে ডিস্টেন্স মেনটেন করে আগের মতনই চলবে, আর অন্য বাস এখনকার বাসে হলো কি 4টা যে কন্ডিশন, একটা হলো মাস্ক পরা, মাস্ক এখনো পরতে পারবে কিন্তু দূরত্বটা আলাদা করতে পারবে না। হাত স্যানিটাইজার দিয়ে হাতটাকে ওরা পরিশোধন করতে পারবে, আর হাঁচি কাশির শিষ্টাচার মেনটেন করতে পারবে, দূরত্বটা পারবে না। এটা এখনকার যেটা প্রজ্ঞাপন অনুযায়ী। তবে এই প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে, আমরা তো টেলিভিশনে আমি দেখি যে প্রজ্ঞাপন কিন্তু মানা হচ্ছে না। প্রজ্ঞাপন দিয়ে সেই প্রজ্ঞাপনটাকে নিশ্চিত করার জন্য কিছু মনিটরিং দরকার, ভালো মতন মনিটরিং দরকার। আমাদের বাসের যারা চালায় তারা কিন্তু এ ব্যাপারে মনোযোগী না। এটা আগেও দেখেছি, ওরা আইন টাইন সম্বন্ধেও মনোযোগী না। সুতরাং এখানে গভর্নমেন্টের উচিত ছিল ভালো মনিটরিং সুপারভিশনের একটা ব্যবস্থা রাখা, তাহলে হয়তো এটা ভালো কাজ করতো। জি, যতটুকু মনিটরিং এর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে, সেখানে নানান রকম টাল বাহানা শোনা যাচ্ছে। মাস্ক কেন পরেননি এই ধরনের প্রশ্নে নানান রকম অদ্ভুত উত্তরও পাওয়া যাচ্ছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি যদি আমার মানে আলোচনার বিষয়টা একটু বুঝতে পারেন, যদি শুনতে পারেন, আপনার এই বিষয়ে মতামত কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? সরি যে আপনার প্রথমে আমি এটা বুঝতে পারিনি, গণপরিবহনকে আমি গণনির্বাচন শুনেছিলাম বলে সে ভুলটা করেছি। যেটা বলে আমার মনে হয় সেখানে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম অত্যন্ত এবং একজন এক্সপার্ট কমিটির সদস্য পরিষ্কার ভাবে বলেছে, এই কথাটা বারে বারে বলছে, সরকারকে সব রকম সদ উপদেশ দিচ্ছেন। সরকারের আরেকজন ব্যক্তি আব্দুল্লাহ, ABM আব্দুল্লাহ, তারাও সবসময়, আতা মোস্তাকও তো প্রায়শ বলছেনই। তারপর সরকার যদি কোনো কথাই না শুনে তাদেরকে সর্বজন একদম জ্ঞানী বলে মনে করেন, তাহলে কিছু করার নাই। আজকে গণপরিবহনকে চলতে দিতে হবে, এটারই কথা, কিন্তু তার জন্য কতগুলি প্রিকশন অবশ্যই নিতে হবে। বাস স্ট্যান্ডেই আমাদের দরকার পড়ে তাদের র্যান্ডম তাদের অ্যান্টিবডি টেস্ট করতে পারেন, তারপরে তাদেরকে টেম্পারেচার টেস্টটাও ঠিক মতো করে না, তারপরে মাস্কটা সবাইকে বাধ্যতামূলক। অলরেডি মন্ত্রী মহোদয় বলে বসছেন এখন ভ্যাকসিন আসতে আর মাস্কের দরকার নেই। এই জাতীয় ভদ্রলোক যে কেন এক একটা উক্তি করছেন জানি না। তারা অক্সফোর্ডে দেবে, অক্সফোর্ডের সাথে তাদের কোনো কন্ট্যাক্ট হয়নি। তাদের কন্ট্যাক্ট হলো অক্সফোর্ড ভ্যাকসিনের কন্ট্যাক্টটা হলো আমাদের হলো পুনার সিরাম ইনস্টিটিউট, এবং তার সাথে কন্ট্যাক্ট করেছে আমার দেশের ভ্যাকসিন। তো যাই হোক, আমার মনে হয় কি গণপরিবহন চালু করতে হবে, তবে কতগুলি জিনিসে সেটাকে স্ট্রং মনিটরিং করতে হবে, যেটা নজরুল বলেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আজকে এইভাবে আমরা ছেড়ে দিলে কি হয়, এই সামান্য রিল্যাক্সেই দেখেন মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর তারপরেও এটা তো পর্যাপ্ত টেস্টিং হচ্ছে না, এটা আমরা সবাই জানি। এখন কিন্তু এখানে এখনো আমাদের একটা অভ্যাস রয়ে গেছে, দুটো অভ্যাস। একটা হলো আমার এক্সপার্টের কত, এরা অত্যন্ত গুণীজন, আমাদের যে কয়েকজন এই কমিটিরই, তারা ভেরি ওয়েল এডুকেটেড, আমি বলবো অত্যন্ত, তারা পৃথিবী বিজ্ঞানের খোঁজ রাখেন, পড়াশোনা আছে, তাদের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনা,
উচিত। ডাক্তার তাহলে জাফরুল্লাহ চৌধুরী, আমাদের দেশ ধন্যবাদ আপনাকে। ভ্যাকসিন ইস্যুতে কথা বলবো, তবে যেখান থেকে আপনি বলছিলেন, আমি ডাক্তার মোশতাক একদম ছোট করে এই জায়গাটা একটু শুনতে চাই। আসলে বাস্তবতা, যে প্রশ্নটি আমি করছিলাম, ও যে বাস্তবতা কি আসলে সেটি সমর্থন করে? কারণ এর আগে আমরা গণপরিবহন সম্পর্কে সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অধিকাংশই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমনকি সরকার একটা অসহায়ত্বও দেখিয়েছে গণপরিবহনে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে। সেখানে এখন মনিটরিং ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো কি আসলে খুব কার্যকরভাবে করা সম্ভব, যতই পরামর্শ থাকুক বা সদিচ্ছাও যদি থাকে? তো না, দেখুন সদিচ্ছা এটা অবশ্যই করা যায়। সরি, ডাক্তার মোশতাক, জি ডাক্তার মোশতাককে শুনি আমি পরে ভ্যাকসিন প্রসঙ্গটিতে যেতে চাই। ডাক্তার মোশতাক, দেখুন মনিটরিংটা একতরফা হলে চলবে না, মনিটরিংটা হতে হবে অংশগ্রহণমূলক। বাসের যারা মালিক, বাসের যারা শ্রমিক এবং বাসের যাত্রী, এই তিন পক্ষ এবং সরকারি কর্তৃপক্ষ মিলে আগে তারা বৈঠক করে ঠিক করবে যে মনিটরিং কিভাবে করা হবে, কোথায় করা হবে, কি কি বিষয়ে করা হবে। এ বিষয়ে একটা ওরিয়েন্টেশন দরকার। এটা করে এই সকল পক্ষ একমত হয়ে কি পদ্ধতিতে করা হবে, সেখানে গণমাধ্যমে প্রতিনিধিও থাকতে পারে। অর্থাৎ সকল পক্ষকে সম্পৃক্ত করে যদি মনিটরিংটা করা হয় সেটা কার্যকরী হবে। না হলে এটা নামটা বাস্তব হবে, পুলিশ যাবে, সে তার পুলিশি ক্ষমতা প্রয়োগ করে কিছু কিছু জায়গায় করবে, জরিমানা করবে, আবার যখন পুলিশ থাকবে তখন আগের মতোই চলবে। কাজেই কার্যকর যদি মনিটরিং করতে হয়, অংশগ্রহণমূলক মনিটরিং করতে হবে এবং সার্বক্ষণিক করতে হবে। এবং বাসে যারা শ্রমিক এবং ড্রাইভার, তাদেরকে এই বিষয়ে তাদের নিজেদের স্বার্থে বা নিজেদের একটা ওনারশিপ দিয়ে করতে হবে যে আমরাও তো আক্রান্ত হতে পারি, যাত্রীর কাছ থেকে আমরা আক্রান্ত করতে পারি, আমাদের কাছ থেকে যাত্রী আক্রান্ত হতে পারে। কাজে স্বাস্থ্যবিধি মেনে চলা তো সবার জন্যই প্রয়োজনীয়। হ্যাঁ, এক্ষেত্রে সরকারকে কিছু সহায়তা দিতে হবে যে যেন পরিবহন যারা চালাবে স্বাস্থ্যবিধি মেনে চললে যদি কোনো কিছু তার আর্থিক ক্ষতি হয় বা আর্থিক কোনো ঘাটতি থাকে, সেটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে কিন্তু সরকারকে সৃজনশীল ভাবে পদ্ধতি বের করতে হবে। একেবারে মানে এটা ছেড়ে দিলে চলবে না, সেখানে সরকারের দায়িত্ব রয়েছে, জনগণেরও দায়িত্ব রয়েছে। এভাবে লায়াবিলিটিস গুলো ডাক্তার মোশতাক হোসেন, নিশ্চয়ই, কারণ ঝুঁকিটা আমাদের সবারই। আশা করব নিশ্চয়ই বিষয়ে আরেকটু ভাবনা চিন্তা যেন ঝুঁকি কমানো যায়। একটু ভ্যাকসিন প্রসঙ্গে আসতে চাই, যেটি আমাদের আজকের আলোচনার একটা মূল জায়গা, যেটি স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন যে রাশিয়া বাংলাদেশকে ভ্যাকসিন দেবার আগ্রহ প্রকাশ করেছে। সক্ষমতা আছে কিনা রাশিয়া জানতে চেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে চিঠি দিয়ে জানানো হয়েছে আমাদের কয়েকটি প্রতিষ্ঠানের সক্ষমতা আছে। ডাক্তার নজরুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, রাশিয়ার যে ভ্যাকসিনটি সেটি ইতোমধ্যেই বেশ প্রশ্নবিদ্ধ, এবং জানা যাচ্ছে যে তারা সঠিক প্রক্রিয়া অবলম্বন না করে ফেজ 3 বা তৃতীয় ধাপের যে ট্রায়াল সেটিকে বাদ দিয়ে একটা শর্টকাট পদ্ধতির মধ্য দিয়ে ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে। সেটি আসলে বাংলাদেশ পাবার বা নেবার ব্যাপারে আপনার মতামত কি? সেটির বিষয়ে আপনাকে কতটা আশাবাদী করছে ডাক্তার নজরুল ইসলাম? রাশিয়ান ভ্যাকসিনটা ফেজ 3 ট্রায়াল হয় নাই। ফেজ 3 ট্রায়াল হলো যে মোটামুটি বেশি সংখ্যক ভলান্টিয়ারের মধ্যে এর এফেক্টিভিটি এবং এর সেফটি এটা নির্ণয় করা। তো রাশিয়ান ভ্যাকসিন রাশিয়াতে কিরকম করছে, কিরকম হচ্ছে সে খবরও আমরা জানি না। ওরা ফেজ 3 ট্রায়াল, তাহলে ওরা যদি দেয় তাহলে আমাদের এটাকে ফেজ 3 ট্রায়াল দিতে হবে প্রথমে। এটা হলো আমার মত আর কি। ফেজ 3 ট্রায়াল দিয়ে তখন দেখতে হবে যে এটা সেফ কিনা এবং এটা এফেক্টিভ কিনা, তারপরে আমরা ভ্যাকসিনটাকে প্রয়োগ করতে পারি। ভ্যাকসিন আমরা নিতে পারি, কিন্তু আমাদের এই কাজ করে তারপরে আমাদের জনসাধারণের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে। একটু যদি আপনার কাছে স্পষ্ট হতে চাই যে এই ফেজ 3 ট্রায়ালটা আমরা কি করে করতে পারি, এবং এই ট্রায়ালেও একটা কোনো ঝুঁকি আছে কিনা? চীনও আমাদের দেশে ট্রায়াল করার আনুষ্ঠানিক প্রস্তাব দিচ্ছে বলে আমরা জানছি। এই ট্রায়ালটা কিভাবে করা যাবে এবং এর একটা ঝুঁকি আছে কিনা? ডাক্তার নজরুল ইসলাম। চায়নার ভ্যাকসিনটা তো চাইনিজরা প্রপোজাল দিয়েছে, এবং অ্যাকচুয়ালি চায়নার ভ্যাকসিনটা চায়নাতে ফেজ 3 ট্রায়াল দেওয়া সম্ভব না, কারণ ওখানে সামাজিক সংক্রমণটা থেমে গেছে। যেখানে সামাজিক সংক্রমণ আছে সেখানেই ফেজ 3 ট্রায়াল দেওয়া যায়। সেজন্য চাইনিজ ভ্যাকসিনটা বাংলাদেশে প্রপোজাল দিয়েছে, আইসিডিডিআরবি সে প্রোটোকল রেডি করে বিএমআরসির অ্যাপ্রুভাল নিয়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে দিয়েছিলেন। তারপরে ওটা কিছুদিন মিনিস্ট্রিতে ছিল, 3-4 দিন আগে মিনিস্ট্রি বলেছে যে এটা তোমরা ট্রায়াল দিতে পারো। এটা হলো চাইনিজ ভ্যাকসিন সিনোভ্যাক, এবং সিনোভ্যাক ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল ইন্দোনেশিয়াতে হচ্ছে
এবং গালফ কান্ট্রিতে বোধহয় কোথায় হচ্ছে যেন, এসব জায়গায় হচ্ছে। তো এটা ট্রায়ালের রেজাল্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারবো এটা আমাদের দেশের উপযোগী কিনা, আমরা দিতে পারবো কিনা এটা। কিন্তু রাশিয়ান ভ্যাকসিনে তো ফেজ 3 ট্রায়াল হয় নাই, সুতরাং ওরকম ভ্যাকসিন যদি আমাদের আনেও সেটাকে ফেজ 3 ট্রায়াল দিয়ে তারপরে রেজাল্ট অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে যেটা আমরা আমাদের মানুষের মধ্যে প্রয়োগ করতে পারবো কিনা। জি, স্পষ্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, একটু এই বিষয়টা বলবেন যে মানে ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনায় আছি, এটি নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং এখানে একটা রাজনীতির বিষয় আমরা শুনতে পাচ্ছি, এর মধ্যে একটা আঞ্চলিক বা বৈশ্বিক একটা রাজনীতিও জড়িত আছে, একটা প্রতিযোগিতাও আছে। তার একটা কোন রকম শিকার বাংলাদেশ হবার কোনো আশঙ্কা নেই তো, নাকি এর একটা ইতিবাচক দিক বা এটার একটা ইতিবাচক দিকটাই বাংলাদেশ গ্রহণ করতে পারবে, কি মনে হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? এখানে অধ্যাপক নজরুল ইসলাম কিন্তু খুব পরিষ্কার ভাবে বলেছেন যে কোনো হলে ফেজ 3 ট্রায়াল হতে হবে, তার মানে এটা মানুষের মধ্যেই করতে হবে। যেটা চাইনিজরা যেটা করেছিল, আমরা 1.5 মাস প্রায় বরবাদ করলাম এখানে। সেখানে এটা ড্রাগ কন্ট্রোলার হলো এর নির্বাচন করারই, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এসে নাক গলাচ্ছেন এটাকে দরাদরির জন্য না কিসের জন্য সেটা আমি জানি না। এই যে অহেতুক ভাবে এটা ক্ষতিগ্রস্ত, এখনো আমরা সোভিয়েত যে নেব না তা না। আমার মতে হলো কি, তাদেরকে বলতে হবে তোমরা ফেজ 3 ট্রায়ালটা আমার দেশে করো, আমরা তোমাদের সর্বরকম সাহায্য করবো। তার আমার স্বার্থ আছে, যত বেশি কম্পিটিটর হবে, আজকে চীন, রাশিয়া, অক্সফোর্ড যতগুলি হবে, তাহলে প্রাইসটার ব্যাপারে কন্টেইন করা সম্ভবপর হয়। এবং এইটা হলে হয়তো একজন থেকে আমরা তার টেকনোলজিও পেয়ে যাব, তাতে আমার দেশ আমরা উপকৃত হব। তবে যতদিন এটা না হয় ততদিন যেই কথাগুলি আছে, সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে, বাসের ব্যাপারে কনস্ট্যান্ট মনিটরিং রাখতে হবে, যেটা মোস্তাক বারে বলেছেন। সে মোস্তাক তো প্রায় এটার ব্যাপারে দীর্ঘদিন ধরে বলছে প্রতিবারই। এই জিনিসগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারপরে আমাদেরকে যে জিনিসগুলি যে এরা মতে, এই যে এক্সপার্ট কমিটিতে আমাদের খুব জ্ঞানী মানুষই আছেন, ইনাদের কথা যদি সরকার না শুনে তাহলে এইসব ফার্সিক্যাল কমিটি রেখে লাভ কি? এর দায়িত্ব একদিন আসবে ইনাদের উপরে, যে তোমরা তো এত দামি লোক ছিলা, তোমরা এটা পদত্যাগ করো নাই কেন, তোমরা এখান থেকে কি লাভ? এই জন্য এর অন্য কোনো আমাদের দিতে হবে একটা, আমার জনগণের স্বার্থ রক্ষা করা। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে আমি যত বেশি কোম্পানিকে এটাতে ইনভলভ করতে পারবো, আমার লাভ বেশি হবে। তারপর অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরে এসে আসলে ভ্যাকসিন নেবার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি, এখানে কারা কাজ করছেন, কিভাবে সম্ভব, জাতীয় পরামর্শ কমিটি কিরকম পরামর্শ দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসবো এবং ভ্যাকসিনের আরো বিস্তারিত আলোচনায় ফিরছি রাজকাহন একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। যে প্রশ্নটি করছিলাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার কাছ থেকেই জানতে চাই যে ভ্যাকসিন পাবার এই প্রক্রিয়াটা কি, এবং একটি দেশে বা যে কোনো দেশ ভ্যাকসিন আবিষ্কারের সাথে সাথে অনতিবিলম্বে বাংলাদেশ পাবে তেমন বাস্তবতা আছে কিনা, আর এখানে আমরা কোনো আবার রাজনীতির শিকারও হয়ে যেতে পারি কিনা, সেরকমও কোনো আশঙ্কা আছে কিনা, সবগুলো বিষয় যদি একটু করে বলেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। প্রথমটা বলি যে ভ্যাকসিন, কোন একটা দেশে কোন একটা ভ্যাকসিন যদি ওরা তৈরি করে, সেটা আমাদের দেশে নিতে গেলে একটা প্রক্রিয়া আছে। সেটা হলো আমাদের দেশে আসতে গেলে ভ্যাকসিন বা ওষুধ যে কোনো জিনিস, ন্যাশনাল রেগুলেটরি অথরিটি, যেটা হলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে কাজটা করে, রেগুলেশন করে, তো ওরা এটা সিদ্ধান্ত নিবে যে এটা আমাদের দেশে ব্যবহার করা চলবে কিনা, ওটা পরীক্ষা করে নিতে হবে আর কি। এখন সেইটা ওনারা করবেন। আমরা এই যে একটু আগে বললেন যে অক্সফোর্ড ভ্যাকসিনকোর সঙ্গে নাকি কন্ট্রাক্ট করেছে, এই তথ্যটা বিস্তারিত আমরা বুঝতে পারছি না। তার মানে কি রেগুলেটরি অথরিটি অর্থাৎ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতেই এই কন্ট্রাক্টটা হয়েছে, না ভ্যাকসিনকো নিজে যায় ওখানে করলো? এটা কিন্তু পরিষ্কার হতে হবে, কারণ আমাদের এই জিনিসটা জাস্ট আনলো আর আমরা ভ্যাকসিন দিয়ে দিলাম আমাদের দেশের জনসাধারণের, এটা আমরা তো এলাও করবো না।
তাই না? এটাকে এফেক্টিভ হতে হবে এবং সেফ হতে হবে, এবং সেটা নিশ্চিত করবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হলো রেগুলেটরি, ন্যাশনাল রেগুলেটরি অথরিটি। এখন মন্ত্রী মহোদয় অত ডিটেল বলেন নাই, বলছে যে ভ্যাকসিনকো করেছে। এই জিনিসগুলা আরেকটু পরিষ্কারভাবে বললে আমরা বুঝতে পারি জিনিসটা। এখন আরেকটা জিনিস হলো, বলে তো তাহলে সবকিছুই কি টেস্ট করতে হবে? এখন একটা কথা হচ্ছে WHO প্রি কোয়ালিফাইড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি এই জিনিসটাকে সার্টিফাই করে, হ্যাঁ বাংলাদেশের জন্য এটা চলবে, তাদের অবশ্য এক্সপেরিমেন্ট করেই বের করতে হবে, তাহলে আমরা WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন আমরা আমাদের দেশে ইউজ করি, ইপিআই ইউজ করি, তো সেগুলো আমাকে জানতে হবে। আর আরেকটা কি বললেন? যে আমি আরেকটা জানতে চাইছিলাম, যেটির আশঙ্কা বিভিন্ন সময় আমরা করছি, কোনো রাজনীতির শিকার হতে হবে না তো বাংলাদেশকে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে? আমি ভালো বুঝি না, মানে আমি বলছি যে আমাদের মোর দ্যান ওয়ান সোর্স থাকতে হবে। একটা মাত্র যদি সোর্স থাকে তাহলে সে আমরা সেখান থেকে বিপদে পড়তে পারি। সে বলবে যে আমরা তৈরি করতে পারছি না, আমাদের কলকারখানায় এত সক্ষমতা নাই, তাহলে আমরা কি করব? সেই জন্য মোর দ্যান ওয়ান সোর্স, এখন 2টা 3টা 4টা যতগুলো সোর্স হয় আমাদের এক্সপ্লোর করতে হবে। এটা হলো একটা। আর রাজনীতির কথাটা, রাজনীতি এখানে কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। রাজনীতি আসবে কেন বলেন তো? জি, দারুণ। তাহলে মানে আমরা যেটি একটা আশঙ্কার বিষয় আছে যে চীন ভ্যাকসিন দিতে চাইছে, ভারত তারপর পরই আসছে বলছে ভ্যাকসিন দিতে আগ্রহী, এদিকে আমেরিকার সাথে রাশিয়ার একটা কম্পিটিশন চলছে যেখানে তারা বলছে যে আমরা আগে ভ্যাকসিন আবিষ্কার করছি। মানে এই যে একটা প্রতিযোগিতা বিশ্বের মধ্যে চলছে, কে আগে যাবে, এর মধ্যে কোন রকম মানে কোনো শিকার হয়ে যাবার কোনো প্রবণতা আছে কিনা, যেহেতু আমরা অপেক্ষাকৃত দুর্বল এই জায়গাটিতে? এটাই ছিল প্রশ্ন। রাজনীতি হলো, রাজনীতির সমাজ কিন্তু নীতির রাজা নয়, এটা রাজার নীতি। রাজারা যে সবসময় ভালো হবে তা কিন্তু না, সুতরাং ওই নীতিটা ভালো নাও হতে পারে। আসলে রাজনীতিটা তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব 330 সালে চাণক্য পণ্ডিত ওটা অর্থনীতি হিসেবে প্রথমে করছিলেন। সেটা এখানে কৌটিল্যের অর্থনীতি, তারপরে কূটনীতি। কূট কথাটাই তো খারাপ, রাজনীতিকে কূটনীতি বলা হয়, কূট কথাটাই খারাপ। এই রাজনীতি এর মধ্যে আসা উচিত না। এখন চাইনিজ ভ্যাকসিন যদি আমরা ট্রায়াল দিয়ে ভালো পাই, ইন্ডিয়া এটাতে বাধা দিবে কিসের জন্য? এটাতে বাধা দেওয়ার কিছু নাই। ইন্ডিয়ার ভ্যাকসিন আসুক, আমরা সেটাও ট্রায়াল দিয়ে নিব। এখন এর মধ্যে রাজনীতি ঢুকবে কেন? এটা ঠিক না। এটা আমরা দারুণ, সেটাই আমরা আশা করতে চাই এবং সেখান থেকে আমরা মুক্ত থাকতে চাই। ডাক্তার নজরুল ইসলাম, ধন্যবাদ। ডাক্তার মোশতাক হোসেন, আপনার কাছ থেকেও এটি আসলে জানতে চাই যে এই যে প্রক্রিয়াটা সেটি কি আসলে স্পষ্ট হচ্ছে? যেমন ডাক্তার নজরুল ইসলাম একটা জায়গায় তুলছিলেন যে ভারতের অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটু স্পষ্ট হওয়া দরকার। মানে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে কিনা, কোন রকম প্রক্রিয়াটার মধ্যে যথার্থতা আছে কিনা? ডাক্তার মোশতাক হোসেন, আমরা আশ্বস্ত হতে চাই। যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি জানি যে যতটুকু বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত বিকল্প তারা খোলা রাখছে। আমাদের যদি একটা কার্যকর ভ্যাকসিন আমরা পেতে চাই, প্রথম কর্তব্য হবে আমাদের দেশে যারা প্রতিষ্ঠান আছে তারা নিজেরাই ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করে। একটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা ঘোষণা করেছে, আমরা অপেক্ষায় আছি। দ্বিতীয় হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। আর ঠিকই নজরুল ইসলাম স্যার এবং ডক্টর জাফরুল্লাহ বলেছে যে যত বেশি আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে যাব, শুধুমাত্র দামের বার্গেনিং না, এক্ষেত্রে আমরা জানি না শেষ পর্যন্ত কোন ভ্যাকসিনটা সফল হবে। যে আমরা যদি একাধিক ক্লিনিক্যাল ট্রায়াল করি তার মধ্যে সফলতার সুযোগটা, সফলের সম্ভাবনা বেশি থাকবে। আমি যদি একটা ট্রায়াল করি সেটা সফল নাও হতে পারে। কাজেই এক্ষেত্রে বিভিন্ন দেশ যারাই আগ্রহী হবে বা বাংলাদেশ সরকারের আগ্রহ আছে, ক্লিনিক্যাল ট্রায়াল তারা করবে। রাশিয়ার সাথে যে চুক্তি কথা মাননীয় মন্ত্রী বলেছেন, আমার মনে হয় যে তারা যে ভ্যাকসিন তৈরি করেছে তৃতীয় পর্যায়ের পরীক্ষা সেটি আনবার জন্য নয়, তারা যদি শেষ সমস্ত পরীক্ষা শেষ করে ফেলে এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করে, সেই ওষুধটা আগাম কিনবার জন্য হয়তো কথা বলতে পারেন। আর ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়ে বলেছেন যে এখনো পর্যন্ত চীনের সিনোভ্যাক ছাড়া অন্য কেউ ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়নি। চীনও কিন্তু আরো 3-4টি কোম্পানি তারা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভ্যাকসিন তৈরি করছেন। এই ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র একটা পদ্ধতিতে তৈরি হচ্ছে না,
একটা হচ্ছে ভাইরাস ভ্যাকসিন, একটা হচ্ছে ভাইরাসের ভেক্টর ভ্যাকসিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন, একটা হচ্ছে প্রোটিন বেসড ভ্যাকসিন। এর মধ্যে আবার বিভিন্ন উপবিভাগ আছে। কাজেই যারা বিজ্ঞানীরা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত কোন ভ্যাকসিনটা কার্যকরী হয়, কোন ভ্যাকসিনটা নিরাপদ হয় এবং কোন ভ্যাকসিনটা সস্তায় সবাইকে দেয়া যায়। কাজেই আমরা যত মানে বিস্তৃত করতে পারবো ভ্যাকসিনের ট্রায়ালের সংখ্যা, আমাদের সুযোগ থাকবে তত বেশি নিরাপদ ভ্যাকসিন পাওয়া, এবং আমাদের এখানে যে কৌশলগত এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা লাভ হবে। আমরা আমাদের দেশের জনগোষ্ঠীর মধ্যে যখন গণহারে এটা প্রয়োগ করবার সুযোগ পাবো তখন সেটা দেখবো। আমি একটা কথা বলতে চাই নজরুল ইসলাম স্যারের বক্তব্যের প্রেক্ষিতে। মনে করুন ক্লিনিক্যাল ট্রায়াল যতগুলো করলাম সেগুলো একটা সফল হলো না, আমরা অন্য কোনো একটা কোম্পানির একটা ভ্যাকসিন আমরা এখানে প্রয়োগ করব, প্রি কোয়ালিফাইড যতই হোক, এটা একটা নতুন ভ্যাকসিন, নতুন রোগ, আমাদের দেশে অবশ্যই ক্লিনিক্যাল ট্রায়াল করবার পরেই প্রয়োগ করতে হবে। কারণ আমি এর কথাটা কয়েকবারই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেঙ্গির ভ্যাকসিন তৈরি করেছিল, ইউরোপে চালু করা হয়েছিল, আমরা প্রি কোয়ালিফাই মনে করে উদ্যোগ দিতে যাচ্ছিলাম। ইতিমধ্যে ফিলিপিন্স থেকে খবর আসলো যে তাদের শিশুদের মধ্যে টিকা দেওয়ার কারণে শিশুরা মারা গেছে, আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম আমাদের এখানে চালু করার আগেই। কাজেই এটা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা তাড়াহুড়া করার নামে আমরা আমাদের জনগোষ্ঠীকে বিপদে ফেলতে পারি না, কোনো দেশই তার জনগোষ্ঠীকে বিপদে ফেলবে না। কাজেই আমরা নতুন ভ্যাকসিন যেটা আমাদের এখানে ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি তাকে অবশ্যই আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে। তবে সেই ক্লিনিক্যাল ট্রায়ালে যথাযথ সক্ষমতা বাংলাদেশের আছে তো? ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে একটু শুনে বিরতিতে যেতে হবে। কোনোভাবেই শিথিল করা যাবে না। সেখানে গাভি এবং সেপি সহ কোভ্যাক্স যেই কাজটা মানে বহুপাক্ষিক সমঝোতা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে, সেখানে আমাদের অবশ্যই সবচেয়ে বেশি জোর দিতে হবে যেন আমরা ভ্যাকসিনটা পেতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক। আসছি আপনার কাছে আবারও। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ক্লিনিক্যাল ট্রায়ালের যথাযথ সক্ষমতা আমাদের আছে তো, এবং যেটি কিনবার কথা বলা হচ্ছে, ভ্যাকসিনটি কিনবার, সেটি কিনতে কেমন দাম লাগতে পারে, সেখানে আমরা কতটা সক্ষম? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দেখেন, আসলে এখানে যে একটা বিরাট রাজনীতি আছে, যেটা নজরুল আসলে যেখানে যায়নি, সেই রাজনীতিটা হলো ব্যবসার রাজনীতি। তাদের ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম রাজনীতি। তা না হলে চিন্তা করে দেখেন, চীন আজকে প্রায় 2 মাস আগে একটা ক্লিনিক্যাল ট্রায়াল, এইটা একদম ইনোসেন্ট একটা ব্যাপার, আমার দেশের বিজ্ঞানীরা আছেন, এটা বহুদিন যাবতই, না হলে তারা শিখে নেবেন আরো। আজকে তাইলে তাদের কি হতো কন্ডিশন, আমার এখানে হবে ট্রায়াল, তোমাদের শুরু করো, আমার লোকজনকে ট্রেনিং দিয়ে আনো, আমরা যাতে ভালো করে সুপারভাইজ করতে পারি, ভালো করে মনিটর করতে পারি, তারপরে এর দামের ব্যাপারে একটু আলোচনা করো। তারপরে আমাদের যে কথা মুশতাক বলেছেন, আসলে চাইলেই ভ্যাকসিন আসলে খুব সামান্য, কিন্তু এটা তৈরি করতে যে কেমিক্যাল এগুলির, এইটা কিন্তু টনে টনে তৈরি হয় না। সুতরাং এই জন্য বিভিন্ন ভ্যাকসিন ওনাদের ইচ্ছাতেই আমাদের যোগসূত্র রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। যেমন আজকে চীনের ট্রায়ালটা হয়নি কেন, এটা একটা আশ্চর্য রকম ব্যাপার। আপনারা যদি চিন্তা করে দেখেন, করোনার জন্য রেমডেসিভির 7 দিনের মধ্যে গভর্নমেন্ট পারমিশন দিয়ে দিল, সেটা কোথায় হয়েছে? পয়লা তো কুইনেনকেই দিয়ে দিচ্ছিল, কেন দিয়ে এইটা এত, অথচ চীনের এইটা একটা ইনোসেন্ট ক্লিনিক্যাল ট্রায়াল। আমাদের নজরুল মতো মোশতাক এরাই তো থাকবেন দায়িত্বে, এরা তো দেখবেন কোন রকম আমার জনগণের প্রতি অনাচার হচ্ছে কিনা। সেটা হয়নি, কারণটা কি? ভারত পিছন থেকে কল কাটিয়ে নিয়ে দিয়েছে। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সেটি কি হবে না? এরকম তো না। যেমন স্বাস্থ্যমন্ত্রী বলছেন একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাবনা চীনই দিয়েছে। একটু স্পষ্ট হয়ে একটা বিরতির পরে ফিরে এসে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনি একটু এই বিষয়টা নিশ্চয়ই বলবেন। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এই অংশে অল্প সময় সবার কাছ থেকে একটু ছোট ছোট করে জানতে চাই, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে প্রসঙ্গটি তুলছিলেন, আপনি অসন্তোষ প্রকাশ করছিলেন যে চীনের ভ্যাকসিন কেন ট্রায়াল এখনো শুরু হয়নি, কিন্তু ট্রায়ালের তো অনুমতি হয়েছে এবং আইসিডিডিআরবি এটি নিয়ে কাজ করবে 7টি হাসপাতালের, মানে এরকম একটা প্রস্তুতির বিষয় তো আমরা জানছি। জি ডক্টর জাফরুল্লাহ একটু স্পষ্ট করবেন। ওকে, আজকে এটা ক্লিনিক্যাল ট্রায়াল, ইট ইজ নেসেসিটি। এই স্টেপ পার না হলে এই ভ্যাকসিন মানুষের ব্যবহার করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো এর প্রাইস কত হবে, এটাও নির্ভর করছে। আজকে ভ্যাকসিন এটা ট্যাবলেটের মতো না। ট্যাবলেট আমি চাইলেই এটা প্রতি ঘন্টাতে 1 মিলিয়ন ট্যাবলেট বানাতে পারি, কিন্তু ভ্যাকসিন সেভাবে হবে না। এই কারণে এই জিনিসগুলির প্রতি আমাদের যত্ন থাকা দরকার। এই যে জিনিসটাকে আজকে
2 মাস আগে থেকে হলে হতো। তবু যাই হোক, যতটুকু গেছে মন্ত্রী মহোদয়ের মুখটা একটু বন্ধ রাখতে হবে, আর হেলথ মিনিস্ট্রিকে একটু নাক গলানো বন্ধ রাখতে হবে। ওনাদের নাক গলানোটা বন্ধ করতে, ওনাদের নাকটা বড় বেশি লম্বা, ওটা লম্বা হয়ে গেছে, ওটাকে একটু বন্ধ রাখতে হবে। এবং যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে বলতে হবে, ভাই আপনারা সত্যি করে বলেন কি করতে হবে, এবং সেটাকে মূল্য দিয়ে আমাদেরকে মেনে নিয়ে আমাদের কাজটাকে দ্রুত করা দরকার। ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি ডাক্তার মোশতাকের কাছ থেকে এখানে জানতে চাই যে কোন রকম সময় ক্ষেপণ হচ্ছে কিনা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেরকম ইঙ্গিত দিচ্ছিলেন, সময় ক্ষেপণ কোন রকম টালবাহানা হচ্ছে কিনা। ডাক্তার মোশতাক, আমি দুটো প্রশ্ন একসাথে করে দিই। এটি একটি, আরেকটি হচ্ছে মূল্যের বিষয়টি, প্রাইস, যেটির কথা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন, আপনিও বলছিলেন, সেটি কেমন হতে পারে? দুটো বিষয়। জি, সময় ক্ষেপণ আসলে তো আপেক্ষিক বিষয়। আমরা তো যত আগে করতে পারি ভালো, কিন্তু যারা সিদ্ধান্ত নেন তাদের তো অনেক কিছু বিবেচনা করতে হয়, কিন্তু সবচেয়ে আগে সিদ্ধান্ত নিতে হবে, বিবেচনা করতে হবে মানুষের স্বাস্থ্য, মানুষকে বাঁচানো। মহামারীর সময় এটাকে সবচেয়ে আগে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, আমরা সমস্ত রাস্তা আমাদের খোলা রাখতে হবে। সেই রাস্তা খোলা রাখতে গিয়ে যদি দেরি হয় সেটা ভালো। যেমন চীনের যে ভ্যাকসিনটা তারা সবচেয়ে আগে এখানে আমাদের জন্য তারা চেষ্টা করেছে, এবং চীনের কিন্তু একাধিক কোম্পানি কিন্তু চেষ্টা করছে। এখানে সিনোভ্যাকটা তারা সফল হয়েছে, সিনোফার্মা উহান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা আছে, সিনোফার্মা বেজিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছে, তারপরে ক্যানসিনো বায়োলজিক্যাল তারা আছে, তারা কিন্তু, এবং এছাড়াও একটা আনহুই প্রভিন্সের আরেকটা কোম্পানি আছে, তারাও চেষ্টা করছে। তারা প্রমাণ করছে যে তাদেরটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সস্তা। কাজে ইন্টারনাল কম্পিটিশন আছে, বাইরেও কম্পিটিশন আছে। আমরা যেন সবার জন্য উন্মুক্ত থাকতে পারি এবং আমাদের দেশে যেন আমরা ভ্যাকসিন উৎপাদন করতে পারি, যাদের সঙ্গে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করব বা দ্বিপাক্ষিক যে সমস্ত কাজ করব, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন নিজেরা তাদের টেকনোলজি ট্রান্সফার করে আমরা সেটা করতে পারি। তাহলে কিন্তু অনেক মূল্য সাশ্রয়ী হবে। কিন্তু আমাদের ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছে, মূল্যের জায়গাটাও যদি একটু বলেন কেমন মূল্য দিতে হবে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেসব দেশ ভ্যাকসিন আবিষ্কার করার সক্ষমতা নেই এবং অর্থগত সেই সামর্থ্য সীমিত, তাদের মধ্যে বাংলাদেশ এরকম 90টি দেশের তালিকা করছে, যার মধ্যে বাংলাদেশ আছে, এবং বিনামূল্যে যেসব দেশ ভ্যাকসিন পাবে তার তালিকায় বাংলাদেশ আছে। সেক্ষেত্রে আসলে মূল্যের বিষয়টি কেমন, এটিও যদি একটু বলেন ডাক্তার মোশতাক। আমি ঠিক বুঝতে পারি, একটু বলুন আবার। ডাক্তার মোশতাক, আমি আসলে মূল্য, আপনি যে বলছিলেন যে কি পরিমাণ মূল্য, কত মূল্য লাগবে একটা ভ্যাকসিন পেতে, সেই বিষয়টি একটু জানতে চাইছিলাম যে আমাদের সামর্থ্যের জায়গাটা কতটুকু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স দিচ্ছিলাম, তারা বলছে যে যেই দেশগুলোর সামর্থ্য, আবিষ্কারের সামর্থ্য নাই এবং কেনার সামর্থ্য সীমিত, সেই 90টি দেশের তালিকায় বাংলাদেশ আছে, এবং যেসব দেশ বিনামূল্যে ভ্যাকসিন পাবে তার তালিকায়ও বাংলাদেশ আছে। সেটি বলছিলাম ডাক্তার মোশতাক। হ্যাঁ, দেখুন, ভ্যাকসিন তৈরি করতে কত ডলার খরচ হবে সেটা কিন্তু এখন থেকে বলা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাঁদা তুলছে, যারা উন্নত দেশ এবং ব্যক্তিগতভাবে যারা সম্পদশালী ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কাছ থেকে চাঁদা তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা তহবিল করছে যে এই যে 90টা দেশ যারা নিজেরা এই টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে পারবে না, তাদেরকে একটা পর্যায় পর্যন্ত তারা বিনামূল্যে দিবে, বিশেষ করে যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফ্রন্টলাইনার হেলথ ওয়ার্কার এবং অন্যান্য যারা আছেন সরাসরি রোগীর সংস্পর্শে আসছেন, তারপরের পর্যায়ে কম মূল্যে ভ্যাকসিন দেওয়া। এইভাবে কিন্তু তারা চেষ্টা করছেন। যে সমস্ত কোম্পানি ভ্যাকসিন তৈরি করছেন, যদিও ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ তারা অ্যাডভান্স টাকা দিয়ে এটার মূল্য বাড়িয়ে দিয়েছে, অ্যাডভান্স টাকা দিয়ে তারা কিনে ফেলেছেন। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদেরকে হুঁশিয়ার করেছে, তোমরা ভ্যাকসিন জাতীয়তাবাদ করতে পারবে না। আমরা প্রত্যেকটা দেশকে যদি দুটো করেও ভ্যাকসিন হয়, তাদেরকে চিকিৎসা কর্মী বা হাসপাতালকে দেওয়ার জন্য সেটা দিতে হবে। আমরা কোনো একটা দেশকে পুরোপুরি ভ্যাকসিন দেবো আর বাকিরা ভ্যাকসিন দেবো না। এই মহামারীর বিশ্বে কোনো একটা দেশ যদি অরক্ষিত থাকে, তাহলে কোনো দেশই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে না। কাজে ভ্যাকসিনের যতই দাম হোক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যদি আমরা এভাবে নেতৃত্ব এবং সমন্বয়ের ভূমিকায় দেখতে পাই, তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্য আমাদের আওতার ভিতরেই থাকবে। আর না হলে এটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে যত বেশি দিলাম ডাকার মতো দাম তুলবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বা শিল্পোন্নত জাপান এবং অস্ট্রেলিয়া, আমাদের সেই বর্ধিত দামের চক্করে পড়তে হবে। আমরা এখানে কিন্তু আমাদের মানুষকে সেই অসুস্থ প্রতিযোগিতায় নিশ্চয়ই আমরা পড়তে চাই না। আরেকটা প্রসঙ্গে একটু আসি, যেহেতু খুব সময় নেই। শীতকাল আসছে, একটা গুঞ্জন আছে, আশঙ্কা আছে যে বাড়তে পারে করোনার সংক্রমণ, বা মানে
এই সংকটটি আরো বাড়তে পারে, সেটি নিয়ে কি বলবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? এবং সাথে সাথে হার্ড ইমিউনিটির প্রশ্নটিও আসছে, সেটিও কি আমাদের মধ্যে ভ্যাকসিন আসতে আসতে একরকম তৈরি হয়ে যাচ্ছে কিনা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? না, আমার মনে হয় কি এটা বরঞ্চ নজরুল বললে অনেক ভালো হবে। জি, আমরা আসলে নজরুল ইসলামের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে আমার গেছে, কাছে আমরা মনে হয় যে চাচ্ছিলাম তার সাথে এইসব কথা বলতে। জি কাজগুলি ডাক্তার তাতে হয়তো একটু ঋতুতে যতটুক সামান্য কম বেশি হতে পারে এটার উপরে ভরসা করে থাকা ঠিক কাজ না। আর দ্বিতীয়ত যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাই, এর প্রাইসিং, বরঞ্চ আমি সেটাকে বলি একটা ভ্যাকসিন তৈরি করতে একটা হিউজ, তারা যেই জাতীয় কথা বলছে এটা মোটে বিশ্বাসযোগ্য না। আমি জানি এইসব তাদের কতগুলি ইকোনমিক্স এর খেলা আছে এখানে। একটা ভ্যাকসিন তৈরি করতে তাদের যে খরচ কয়েক ডলারও হওয়া উচিত নয়। সেই জন্যই এর যদি তথ্যগুলো আমরা পেতাম, আমরা সহজেই হিসাব করে দেখাতে পারতাম, তাকে পর্যাপ্ত লাভ দিয়ে তার খরচটা, মূল খরচটা হলো ইনভেস্টমেন্টটা তার যেখানে গেছে সেটা হলো বৈজ্ঞানিকদের যেটা গবেষণাগারিতে, এটা তো করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে আজকে না, তাদের 100 বছরের বেশি তারা ইনভেস্ট। সুতরাং ওই ভ্যাকসিনে ওই ইনভেস্টমেন্টের টাকা আমার কাঁধে কেন চাপাবে? তাকে দেখতে প্রেজেন্ট ইনভেস্টমেন্ট কি হয়েছে। তো এই জন্য আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলি এইসব সম্পর্কে প্রশ্ন উঠাতে পারতে হবে। যখন আমি ওষুধ নীতি করি তখন আমি এই প্রশ্নগুলি উঠিয়েছিলাম। আমি বললাম যে তোমাদের এখানে, তোমার এখানে এই হয়, সে হিসাব দেখাও। হিসাব দেখাতে গিয়ে দেখি তাদের মার্কেটিং এর হিসাবকে সব গবেষণার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখানেও যে সেটা করছে না কে বা জানে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। ন্যায্যতা নিশ্চিতে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোশতাক, একটু আশঙ্কার জায়গাটা থেকে যদি আশ্বস্ত করবার কোথাও কিছু বলতে পারেন, শেষ করতে হবে, আসলে খুব সময় নেই। যে শীতকালে বাড়বে কিনা, কোন সেকেন্ড ওয়েভের আশঙ্কা শীতকালে আসছে কিনা, একটু যদি আমাদের সাধারণ মানুষদেরকে আশ্বস্ত করেন ডাক্তার মোশতাক। দেখুন, হ্যাঁ, শীতের সাথে সম্পর্ক নেই। শীতকালে বাংলাদেশ বলুন বা অন্য কোনো দেশে মানুষ কিন্তু ঘন হয়ে বসে। যেমন এখন বর্ষাকাল এবং বন্যা, মানুষ কিন্তু দূরে দূরে আছে, বিশেষ গ্রামাঞ্চলে যারা আছে শারীরিক দূরত্বটা বেশি থাকে। শীতের সময় মানুষ শীত থেকে রোদ পোহানো বা বিদেশে তো তারা ইয়ে ইউজ করে, তাদের ফায়ার প্লেস ইউজ করে, সেখানে তারা হয়তো ওরা কাছাকাছি বলবে। মানুষের থেকে মানুষের সংস্পর্শটা বেশি হওয়ার কারণে ওই সময় সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা আছে বাংলাদেশ সহ সারা বিশ্বেই। কাজে আমাদের এখন যে একটু সংক্রমণটা কম আছে গত 2 সপ্তাহ ধরে, কিন্তু এতে আমাদের আশ্বস্তর কোনো কারণে এই সুযোগটা কাজে লাগিয়ে একদিকে আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সমস্ত রোগীকে শনাক্ত। অনেক ধন্যবাদ ডাক্তার মোশতাক, অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার মোশতাক হোসেন, অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং ডাক্তার নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ ডাক্তার নজরুল ইসলাম। আপনাদের তিনজনকেই শেষ করছি আজকে।